টেকনো স্পার্ক 40 প্রো প্লাস নামটা যত বড়, ফোনের পারফরমেন্স কি আসলে তত বড়। 25,000 টাকা বাজেটের এই ফোনটি আপনি মার্কেটে এখন পেয়ে যাবেন, হয়তো কিছু টাকা ডিসকাউন্টেও পাবেন অন্যান্য আদার্স মাল্টি শপগুলিতে। বাট 1.5K রেজলিউশন সাপোর্টেড একটি কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, তার সাথে থাকছে কিন্তু 144 হার্টজের রিফ্রেশ এবং 5200 mAh এর ব্যাটারি তো থাকছেই, এবং একে চার্জ করার জন্য 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। মানে চিন্তা করতে পারতেছেন কত কিছু দিচ্ছে। কাগজে কলমে তো এগুলি বলতেছে, কিন্তু কি বাস্তবে কি তাই? আসলে কি ফোনটা আপনার জন্য পারফেক্ট কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তর আমিও আজকের এই ভিডিওতে দিয়ে দিব। সো আমার সাথে শেষ পর্যন্ত থাকুন এবং এই ফোনের এ থেকে জেড পর্যন্ত সমস্ত ডিটেলস নিয়ে কথা বলবো। সো দেরি না করে চলুন শুরু করা যায়। ফার্স্টেই কথা বলি ফোনটির ডিজাইন এবং আউটলুক নিয়ে। ফোনটির কিন্তু থিকনেস 1.49 mm এর মতো দিয়েছে। সো ফোনটি কিন্তু সুপার স্লিম একটা ফোন। মানে ফোনের যদি ওয়েটার কথা বলি, ফোনটি কিন্তু 160 গ্রামের, কিন্তু দেখলে মানে আপনার কাছে বা হাতে নিলে ফোনটি গ্রিপ এবং টেকসইয়ের ব্যাপারটা অনেক ফিল করতে পারবেন। ফোনটি অনেক হালকা ছিল এবং আমরা পার্সোনালি ইউজ করে মজা পেয়েছি। ফোনটির ব্যাকে ইউজ করা হয়েছে ম্যাট ফিনিশিং বাট প্লাস্টিক ফ্রেম। প্লাস্টিক ফ্রেমে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়ে না। বাট এই রেঞ্জের ভিতরে টেকনোর থেকে আমরা আশা করেছিলাম গ্লাস বডি, কেন দেয়নি সেটা প্রশ্ন টেকনোর কাছে থেকেই যাবে। তাছাড়া ফোনটিতে কিন্তু থাকছে না কোনো 3.5 mm এর জ্যাক। ফোনটিতে পেয়ে যাচ্ছেন ডুয়াল স্পিকার এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক। যদিও 3mm এর জ্যাকটা দিলে ভালো হতো, কারণ অনেকের জন্য ইজি। বাট বর্তমান যুগে এসে কে 3.5mm এর জ্যাক ইউজ করে, কাইন্ডলি টু কমেন্টে জানাবেন। আমার দিক থেকে ডিজাইন এবং আউটলুকের দিক থেকে আমরা ফোনটিকে 10-এ 8 দিব। বাট আপনারা কত দিবেন সেই বিষয়ে কাইন্ডলি আমাদের কমেন্ট বক্সে একটু জানিয়ে দিবেন। তাছাড়া ফোনটি কিন্তু IP64 রেটিংয়ের সার্টিফাইড। বাট এরপরও অক্টোটেক প্রেফার করবে যে ফোনটিকে পানিতে না ডুবাতে, কারণ ফোনটির যদি আপনি পানিতে ডুবান, ওদের যে ফোনটি রয়েছে সেটি কিন্তু ওয়াটারপ্রুফ না। মানে আইপি কোটিংটা আর ওয়াটারপ্রুফটা কিন্তু ডিফারেন্ট কেস বা ডিফারেন্ট বিষয়। সো আপনি চাইলে হালকা পাতলা পানিতে লাগাতে পারবেন, বাট ফোনটিকে না চুবানোর পরামর্শ থাকবে আমাদের পক্ষ থেকে। এবার আসা যাক ডিসপ্লের দিক থেকে। একটা ফোনের 50% হিসাবে কিন্তু চলে যায় ডিসপ্লের দিক থেকে। যে ফোনের ডিসপ্লে যত সুন্দর, ওই ফোনের মার্কেটে চাহিদা তত বেশি। ফোনটির ডিসপ্লেতে কিন্তু 6.78 ইঞ্চির একটা কার্ভ অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। আসলে 6.78 ইঞ্চি মানে কত বড়, মানে চিন্তা করতে তো অবাক লাগতেছে ব্যাপারটা আসলে কত বড়। তাছাড়া কিন্তু 6.78 ইঞ্চির ডিসপ্লে হওয়া সত্ত্বেও ফোনটা এত হালকা, মানে ফোনটা হাতে নিলে আপনার ফিল হবে না যে ফোনটার ডিসপ্লেটা আসলে এত বড়। তাছাড়া ফোনটির ভিতরে কিন্তু 1.5K রেজলিউশন সাপোর্টেড এবং 144 হার্টজের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। যদিও 144 হার্টজ আপনি যদি এই ফোনের থেকে পেয়ে যান এটা ভেবে থাকেন, তাহলে আসলে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। মানে আপনি না, আমরা মনে হয় প্রোটেক্ট বোকার স্বর্গে বাস করতেছি, কারণ সব অ্যাপসের ক্ষেত্রে কিন্তু 144 হার্টজ তারা দেয়নি। স্পেসিফিক কিছু কিছু অ্যাপসে 90 হার্টজ পাওয়া যাচ্ছিল, কিছু কিছু অ্যাপসে 120 হার্টজ পাওয়া যাচ্ছিল এবং কিছু কিছু অ্যাপসে 144 হার্টজ পাওয়া যাচ্ছিল। বাট জিনিসটা কেন যেন মনে হচ্ছে আগে দেখেছিলাম কোথাও। বাট যাই হোক, হোয়াটএভার ইট ইজ, ওটা আমাদের মেইন কনসার্ন না। আমাদের মেইন কনসার্ন হচ্ছে গিয়ে এর পুরোপুরি ডিসপ্লের বিষয়টা নিয়ে। ডিসপ্লের দিক থেকে পিক ব্রাইটনেস হিসেবে 4500-এর মতো পিক ব্রাইটনেস ছিল ফোনটিতে। আর আমরা রোদে, যখন আমরা বাইরে বের হয়েছি রোদে, কিন্তু আসলে এটা বেশ ভালো সাপোর্ট দিচ্ছিল। আপনি যদি মাল্টিমিডিয়ার কোনো কাজ করে থাকেন সেক্ষেত্রে ডিসপ্লেটা আপনার অবশ্যই ভালো লাগবে। আমাদের কাছে পার্সোনালি ডিসপ্লেটা খুবই ভালো লেগেছে। ফোনটিতে প্রোটেকশনের দিক থেকে থাকছে কর্নিং গরিলা গ্লাস 7i। অনেকের মতে এই কর্নিং গরিলা গ্লাস 7i ভালো, অনেকের মতে খারাপ। সো আমরা একটা 50-50 ক্যালকুলেশনে রয়েছি। সো এই বিষয় নিয়ে আমরা অক্টোটেক এখনো পর্যন্ত একটা ফাইনাল ডিসিশনে আসতে পারিনি। তবে আপনাদের যদি পার্সোনাল কোনো মতামত থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তাছাড়া ফোনের চিপসেটে কিন্তু ভাই এখন যেটা দিয়েছে সেটা কিন্তু মিডিয়াটেকের একটি আপডেটেড ভার্সনের চিপসেট, যেটা কিনা মিডিয়াটেক হিলিও G200। এই G200 সম্পর্কে হয়তো অনেকেই জানে, এটা কিন্তু মিডিয়াটেক হিলিও G99 এবং G100 এর একটি আপডেটেড ভার্সন। মার্কেটে এই ফোনটি 8256 ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে এবং ফোনটিতে কিন্তু হাওয়েস 15 এবং সাথে বেসড অন অ্যান্ড্রয়েড 15 পেয়ে যান। ওয়াই 15 কেন? মানে জাস্ট জোকিং। যেটা 15 হলো, মজার ব্যাপার হচ্ছে গিয়ে এই রেঞ্জে আপনি হচ্ছে গিয়ে
লাইক মাল্টিটাস্কিং বা আপনার হচ্ছে কি অ্যাপ সুইচিং, এই কাজগুলি যদি করে থাকেন সেক্ষেত্রে স্মুথলি আপনি পারফরমেন্স পেয়ে যাবেন। বাট যদি আপনি হেভি গেমার হয়ে থাকেন, মানে হেভি গেমিং করেন বা হেভি মাল্টিটাস্কিং করেন, সেক্ষেত্রে কিছুটা ল্যাগের দেখা পাবেন। বাট এটা নিয়ে কোনো কথা বলা যাবে না, কম্প্রোমাইজ করাই যেতে পারে, কারণ এই রেঞ্জের ভিতরে আসলে মানে সন্তোষজনক পারফরমেন্স আমরা পেয়ে যাচ্ছিলাম। ধারণা করা যাচ্ছে ফোনটি 2টি মেজর আপডেট পেয়ে যাবে, বাট অক্টো রেখে ধারণা করার কোনো সুযোগ নাই। নেক্সট টাইম থেকে স্ক্রিপ্ট যাতে চেঞ্জ হয় ধারণা করা যাবে না। আমরা যদি কনফার্মেশন কোনো পাই আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো আপনাদেরকে। তাছাড়া আমরা কিন্তু গেমিং টেস্ট করেছিলাম, যদিও গেমিং টেস্টের দিক থেকে আসলে ভিডিওগুলি একটু ল্যাগ করছিল, বাট আমরা দিতে পারিনি। বাট আমরা আপনাকে জানিয়ে দিই, ফ্রি ফায়ারের দিক থেকে লো এবং হাই সেটিংসে মানে ভালোভাবেই খেলা যাচ্ছিল, 60 FPS-এ আপনার স্টেবলই ছিল, বাট ফোনটা হালকা পাতলা গরম হচ্ছিল। পাবজি গেমিং এর কথা যদি বলি তাহলে হচ্ছে লোয়ার গ্রাফিক্সে অনেক ভালোই চলতেছিল, মানে আরামসে খেলতে পারতেছিলাম। আমরা ভিডিওগুলি দিতে পারিনি কারণ হচ্ছে ভিডিওগুলি ল্যাগ করতেছিল, আমাদের এডিটরের কারণে এগুলি সরাই দিতে হয়েছে। আসলে এর জন্য আমরা এক্সট্রিমলি সরি, বাট ইনশাল্লাহ নেক্সটে কোনো একটা ভিডিওতে এগুলি মানে আশা করছি সামনে পাবেন না এগুলি। বাট যখন হাই গ্রাফিক্সে আমরা গেম খেলছি, বাবা রে বাবা, মানে ফ্রেম ড্রপ কারে বলে, এবং ফোন 20-30 মিনিট খেলার পরে স্পেশালি 120 হার্টজে পুরো ফোন হিট হয়ে একাকার, মানে একটা নাজেহাল অবস্থা বলতে পারেন। ডিসক্লেমার, স্পেশালি যারা হেভি গেমার রয়েছেন তারা কিন্তু একটু চাইলে অ্যাভয়েড করতে পারেন, অন্য এই রেঞ্জের ভিতরে অন্য ফোনগুলি দেখতে পারেন। বাট এই রেঞ্জের ভিতরে আমার মতে দেখা বেস্ট একটা ফোন। সো অন্য মানে যদি আপনি একটু লোয়ার গ্রাফিক্সে খেলতে পারেন তাহলে আমি মনে করি ফোনটা বেস্ট আপনার জন্য। সো এর জন্য টেকনোকে দোষ দিয়ে লাভ নেই, বাট এই রেঞ্জের ভিতরে ফোনটা ঠিকঠাকই ছিল। ফোনের ক্যামেরাতে 50 মানে মেইন শুটার যেটা ছিল সেটাতে কিন্তু 50 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে, এবং এই ক্যামেরাটা কিন্তু ইআইএস সাপোর্টেড ছিল এবং সাথে অক্সিলারি সেন্সর ব্যবহার করা হয়েছে। ফ্রন্টের দিক থেকে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছিল। ফোনের ক্যামেরা মানে যেটা মেইন শুটার ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাটা কিন্তু রেডি টু আপলোড একটা টাইপের ছবি দিচ্ছিল, লাইক আপনি ছবি তুলছেন আর এখন চাইলে আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন। সো সেন্সরটা কিন্তু মানে ছবিগুলি কিন্তু বেশ ব্রাইট এবং শার্প ছিল। তাছাড়া ডে লাইটের ছবিগুলোর শার্পনেস ডিটেলস বেশ ভালোই পাচ্ছিলাম, যার ফলে ছবিগুলো বেশ আই ক্যাচিং লাগছিল। নাইট মোডে বেশ ভালোই ব্রাইট ছবি পেয়েছি, বাট সবচেয়ে বড় সমস্যা ছিল ছবিগুলিতে প্রচুর পরিমাণে নয়েজ ছিল। পোর্ট্রেট মোড থেকে এতটা আহামরি ছবি পাইনি। 2x এর তোলা ছবিগুলি অনেক স্মুথ ছিল, বাট বলতে পারেন ওভারঅল ওকে। ফ্রন্টে 13 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করছে এবং ক্যামেরার ছবিগুলি বেশ ভালোই শার্প ছিল এবং ডিটেলসও ভালো দিচ্ছিল, মানে আসলে খারাপ বলে লাভ নেই। এই প্রাইস রেঞ্জে এইরকম টাইপের ক্যামেরার ছবি পাওয়াটা আসলে খুবই টাফ। অন্যান্য আদার্স ফোন আমরা এর আগেও দেখেছি, বাট এরকমটা পাইনি, বাট এটাতে পেয়েছিলাম। ফোনটির ফ্রন্টে এবং ব্যাকে 2K-তে আপনি 30 FPS-এ ভিডিও করতে পারবেন। ভিডিওর আসলে রেকর্ডিং যেটা ছিল ওইটা আসলে স্ট্যাবিলাইজেশনটা মানে সন্তোষজনক ছিল না, বাট ক্যামেরার দিক থেকে এই 25,000 টাকা বাজেটের ফোন অনুযায়ী অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে ভাই, মানে লিটারেলি বিশ্বাস করুন অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে। ফার্স্টে যেমন বলেছিলাম ব্যাটারি ইউজ করেছে আপনার 5200 mAh এর সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়েছে। সো অন স্ক্রিন আপনি ব্যাকআপ অ্যারাউন্ড 7 থেকে 8 ঘন্টার মতো পেয়ে যাবেন। তাছাড়া কিন্তু ফোনটিকে 100% চার্জ করতে মানে টেকনোর অনুযায়ী মানে তারা যেটা অফিসিয়ালি ক্লেম করেছে সেটা হচ্ছে 55 মিনিটের মতো লাগবে, বাট আমার ধারণার মতো একটু কম বেশি হইতে পারে, মানে এক্স্যাক্ট তো 55 মিনিটে হবে না, এটা শিওর থাকেন। তারপরে কিন্তু আরেকটা মজার যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে ওয়্যারলেস চার্জিং, সেটা কিন্তু 30 ওয়াট পর্যন্ত আপনি সাপোর্ট করে থাকে। ব্যাটারির দিক থেকে যদি আমি বলি, ব্যাটারি যতই বড় দেখ না কেন আপনি যদি গেমিং বা স্ট্রিমিং করেন বা আপনি যদি অনেক রাফলি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু ব্যাটারির চার্জটা খুবই দ্রুত পড়বে, বাট আমার মতে ইটস ওকে ফাইন। এই প্রাইস রেঞ্জের ভিতরে কিন্তু এরকম ব্যাটারি ব্যাকআপ পাওয়াটাই স্বাভাবিক। আর আজকের ভিডিওতে আমি ট্রাই করেছি পুরোটা কভার করার মতো যতটুক পেরেছি, বাট আপনাদের সাপোর্টটা খুবই আমাদের দরকার। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনারা নেক্সট ডে আমাদের থেকে কোন ফোনের রিভিউটা দেখতে চান এবং কোন ফোনের পুরোপুরি বিষয়গুলি জানতে চান, সেক্ষেত্রে কাইন্ডলি আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে এবং ফেসবুকের যে পেজটি রয়েছে আমাদের অক্টোটেক অফিসিয়াল, সেখানে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা ট্রাই করব সুন যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের জন্য সেই ফোনটির রিভিউ নিয়ে আসার জন্য। তাছাড়া
আপনারা হচ্ছে কি আমাদের চ্যানেলের ভিতর দেখতে পারবেন আমরা 17 Pro Max এর হালকা পাতলা কিছু রিভিউ বা ভিডিও রিল শেয়ার করেছি, সেগুলি চাইলে ক্লিক করে দেখে নিতে পারেন। আদার্স ফোনের রিভিউ আছে, সেগুলো দেখে নিতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনি দেখতে থাকেন, আর আমি আজান নতুন ভিডিওর চিন্তা করতে থাকি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।